আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাজির হলাম আরও একটি নতুন ক্লাসে, অর্থাৎ নতুন ভিডিও নিয়ে আমরা আজকে হাজির হলাম, যেখানে আমরা আজকে শিখব চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। যেই কোশ্চেনটা আমরা অলরেডি ঢাকা বোর্ড 25-এ চলে আসছিল, সেটাকে আমরা একটু এখন বিস্তারিতভাবে জানবো যে আসলে চ্যাপ্টার 2 থেকে কোশ্চেনটাকে কিভাবে সাজিয়ে লিখতে হবে। তো ভাইয়া দেখো যে এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই ভালো মতো করে, তাহলে আমরা আশা করি বুঝতে পারবো যে আসলে এটার অ্যান্সারটা আসলে কিভাবে দেওয়া উচিত। তো দেখো, ফার্স্ট অফ অল যদি আমি দেখি যে আসলে উদ্দীপকটাই কি বলছে। জনাব মামুন এলটিই স্ট্যান্ডার্ড। এলটিই স্ট্যান্ডার্ড মানে তুমি একটু ভালো করে যদি উদ্দীপকটা বুঝো তাহলে কোশ্চেন সমাধান করাটা তোমার জন্য অনেক ইজি হবে। দেখো, জনাব মামুন এলটিই স্ট্যান্ডার্ডে কাজ করে। এলটিই স্ট্যান্ডার্ডে কাজ করে ভাইয়া। তাহলে এলটিই স্ট্যান্ডার্ডে যেহেতু কাজ করে, এটা লং টার্ম এভোলিউশন, এটা ফোর্থ জেনারেশন, চতুর্থ প্রজন্মের যে মোবাইল ফোনগুলো সেটার ক্ষেত্রে আমাদের কাজ করে, চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে। এটা কিন্তু ভাই চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে যেই বিষয়টা, সেই ক্ষেত্রে আমাদের কাজ করে। অর্থাৎ এলটিই আমাদের চতুর্থ প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, চতুর্থ প্রজন্ম। এলটিই বিষয়টাই চতুর্থ প্রজন্মের যে মোবাইল ফোনগুলো সেখানে কাজ করে। তারপরে দেখো, আচ্ছা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের কথা বলা হয়েছে, এই যে মোবাইল ফোন ব্যবহার করে। আচ্ছা বুঝলাম, মানে জনাব মামুন সাহেব এমন একটা মোবাইল ফোন নিয়ে কথা বললো এখানে উদ্দীপকে, সেটা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলো, ফোর্থ জেনারেশন যেই মোবাইল ফোন। তিনি তার দুটি অফিসের জন্য আইইই, এটা দেখেন 802.11, ভাইয়া এটা কিন্তু 802.11, যেটা এটা কিন্তু ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড মান, এটা কিন্তু ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড মান। তারপরে দেখেন আরও একটা স্ট্যান্ডার্ড মানের কথা বলছে, সেটা 802.16, এটা ভাইয়া ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড মান, ওয়াই ম্যাক্স। তাহলে দেখেন এখানে আমরা কি কি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারলাম, সেটা নাম্বার 1, ওনা চতুর্থ প্রজন্মের একটা মোবাইল ফোনের কথা বলছে। দেন দেখেন এইখানে বলছে আমাদের ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স সম্পর্কে, কারণ এখানে এই স্ট্যান্ডার্ড মানগুলো দেওয়া আছে, যেই মানগুলো দেখে আমি ইজিলি বুঝতে পারলাম এখানে ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের কথা বলা আছে। এবার দেখো, তিনি হেড অফিস হতে 60 কিলোমিটার দূরে একটি নতুন অফিস স্থাপন করবেন। আচ্ছা, 60 কিলোমিটার কাভারেজ এরিয়া দেয় কিন্তু ভাইয়া, সেটা ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স 60 কিলোমিটার কাভারেজ দেয়, ওয়াই ম্যাক্স। একটু বোঝার চেষ্টা করো, ওয়াই ম্যাক্স 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কাভারেজ দেয়। তার মানে বোঝাই যাচ্ছে যে সে যেহেতু একটা নতুন অফিস তৈরি করবে, সেখানে ওয়াই ম্যাক্স ইউজ করার একটা বিষয় সে অবশ্যই ডিসাইড করে রাখছে। এবার দেখো ভাই, আমরা এই যে জিনিসগুলো জানলাম উদ্দীপক থেকে, আসলে কোশ্চেনটা একটু ভালো মতো বুঝতে হবে। আপনি বুঝলে আপনার জন্য কোশ্চেন সমাধান করাটা অনেক অনেক ইজি হবে। আপনি যদি এখানে বুঝতেই না পারেন, মানে বিষয়টা এরকম হয় যে আপনাকে বললো যে আপনি সুন্দরবন গেছেন, তো সুন্দরবনের আসলে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বর্ণনা দেন, এতটুকু বললো। তাহলে আপনি সুন্দরবন গিয়ে কি কি দেখছেন এটার কিন্তু বর্ণনা আপনাকে দিতে হবে, এটার কিন্তু আপনাকে বর্ণনাটা দিতে হবে। আপনারা কি করেন, আপনাদের লেখার ধরনটা এরকম হয় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি এটা করলাম, নাস্তা করলাম, তারপরে বাস মিস করলাম, তারপর ট্রেনে গেলাম, ট্রেন থেকে গিয়ে এখানে নামলাম, এত কিছু আমরা লিখি, আসল কথাটাই লিখতে পারি না। মানে আপনাকে বললো সুন্দরবনের যে বর্ণনা দিতে, আপনি সেটা না করে কি শুরু করলেন, আপনি আপনার ঘুম থেকে ওঠা পর্যন্ত, সুন্দরবন যে যাওয়া পর্যন্ত বিষয়টা, এটা আপনার বর্ণনা করলেন। ভাই এইরকমভাবে লিখলে আসলে মার্কস পাওয়া সম্ভব না। তাহলে আপনাকে যেই বিষয়টুকু জানতে বলবে সেই বিষয়টুকুই মূলত আপনাকে বলতে হবে। এই জন্যই কিন্তু আমরা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1 এর যে সিকিউগুলো, সেখান থেকে আমরা আউট অফ 10 খুবই কম পেয়ে থাকি, কারণ আমরা পারফেক্টলি লিখতে পারি না। আপনাকে যতটুকু বলবে ওইটাকে ফোকাস করে আপনাকে অ্যান্সারটা করতে হবে। তাহলে ভাইয়া দেখো, এবার আমরা আমাদের যে কোশ্চেনটা বলছে, আমরা এটা কিভাবে সমাধান করব সেটা একটু দেখি। দেখো কোশ্চেনগুলো আসলে ফার্স্ট অফ অল কি বলছে। ক নাম্বার বলছে যে রোমিং আসলে কি। রোমিং জিনিসটা কাভারেজ এরিয়ার বাইরে বসেও যদি একটা কাভারেজ দেওয়া যায়, সেটাকে বলা হয় রোমিং। এটা ডিটেলস আমরা আবার একটু পরে করব। খ নম্বর বলছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহারের কারণ কি। অ্যাসিনক্রোনাস ভাইয়া, এটা সম্পর্কে একটু মনে রাখার চেষ্টা করেন যে ডেটা ট্রান্সমিশন মেথড মূলত দুই প্রকার, একটা সিরিয়াল আর একটা প্যারালাল। এই সিরিয়াল বেচারাকে ভাঙলে আরও 3 প্রকার পাওয়া যায় সিরিয়ালকে। তার ভেতরে 1 নম্বরেই অ্যাসিনক্রোনাস, 2 নম্বরে সিনক্রোনাস, আর 3 নম্বরে আমাদের আইসোক্রোনাস। তাহলে অ্যাসিনক্রোনাসে এক ডিভাইস থেকে, দেখো এগুলো তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত করে।
এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো স্থানান্তরিত করে। তো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এই ডিভাইস থেকে ওই ডিভাইসে তথ্যগুলো যাবে হচ্ছে 8 বিট করে করে। এই যে এরকমভাবে 8 বিটের একটা প্যাকেজ চলে যাবে, এই যে এরকমভাবে। সাপোজ মনে করো এরকম এখানে 8টা বিট আছে, এরকম 8টা বিট এরকমভাবে 8 বিট করে করে তথ্যগুলো যাবে। আচ্ছা, জিনিসটাকে আমি এইভাবে একটু বোঝাই, তাহলে একটু ভালো বুঝতে পারবা। দেখো, তাহলে অ্যাসিনক্রোনাসে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য যায় হচ্ছে ভাইয়া 8 বিট করে করে। 8 বিট, মনে করো এটার ভেতরে 8 বিট আছে, তারপরে এটার ভেতরে 8 বিট আছে, এরকমভাবে মানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যগুলো যায় হচ্ছে 8 বিট করে করে। তো এই 8 বিট যাওয়ার ক্ষেত্রে মানে এই তথ্য যখন এটার ভেতরে প্রবেশ করে তখন সে হচ্ছে স্টপ বিট বা স্টার্ট বিট এরকম একটা সিগন্যাল দেয়। না হলে তো বুঝতে পারবে না যে এই 8 বিট শেষ হয়েছে কিনা বা পরবর্তী 8 বিট আসবে কিনা। যখনই এক প্যাকেট চলে যায়, অর্থাৎ 8 বিটের একটা ডেটার প্যাকেট যখন চলে যায় তখন সে বলে দেয় আমি স্টপ, মানে আমার আর কোনো তথ্য আসবে না। তারপরে আবার যখন অন্য একটা ডেটা এখানে প্রবেশ করার চিন্তা করে তখন সে কিন্তু আবার বলে স্টার্ট, মানে আমি প্রবেশ করতেছি। এভাবে একটা সিগন্যাল দেয়। সিগন্যাল না দিলে কিন্তু আসলে কম্পিউটার মানে ধরতে পারে না যে এইখানে তথ্যগুলো শেষ নাকি তথ্যগুলো আবার আসতেছে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের ভেতরে হয়ে থাকে আর কি। তারপর দেখো গ নম্বর বলছে, জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য বর্ণনা করো। ভাইয়া দেখেন, আমি কিন্তু আগেই ধরে রাখছি যেহেতু এখানে LTE এর কথা বলছে, লং টার্ম এভোলিউশন, তাহলে অবশ্যই জনাব মামুন সাহেব চতুর্থ প্রজন্মের একটা মোবাইল ফোন ব্যবহার করছে। জনাব মামুন সাহেব চতুর্থ প্রজন্মের একটা মোবাইল ফোন ব্যবহার করছে। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ভেতরে অনেক সুবিধা আছে, যেটা হচ্ছে IP নির্ভর, মানে নিরাপত্তাজনিত বিষয়গুলো অনেক বেটার। তারপরে হচ্ছে আপনার স্পিড তুলনামূলক অন্য অন্য জেনারেশন থেকে বেশি, এরকম বিভিন্ন বিষয়গুলো আছে, আমরা সেখানে দেখব। ঘ নম্বর বলছে হেড অফিস এবং নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে এই যে দুইটা স্ট্যান্ডার্ড মান বলে দিছে ভাইয়া, এই দুইটা স্ট্যান্ডার্ডের মধ্যে কোনটা বেশি উপযুক্ত সেটা বিশ্লেষণ করতে বলছে। এখন দেখেন, আপনি যদি মূল কথায় না আসেন তাহলে কিন্তু যতই ভালো লিখেন তাহলে ভালো মার্কস এখান থেকে উঠানো সম্ভব না। তাহলে আপনি কিভাবে শুরু করবেন ভাইয়া, দেখেন হেড অফিস এবং তার নতুন যে একটা অফিস খুলবে এটার ব্যবধান হচ্ছে 60 কিলোমিটার। ব্যবধান হচ্ছে কি ভাইয়া, 60 কিলোমিটার। 60 কিলোমিটার ব্যবধান। তাহলে হেড অফিস থেকে এই যে আমাদের নতুন অফিস, সেটাও যদি 60 কিলোমিটার ব্যবধান হয়, সেখানে অবশ্যই পারফেক্ট হবে হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স। পারফেক্ট কে হবে, ওয়াইম্যাক্স। কারণ ওয়াইফাইয়ের কাভারেজ এরিয়া থেকে ওয়াইম্যাক্সের কাভারেজ এরিয়া আরও বেশি। এটা সর্বোচ্চ মানে হচ্ছে কত দেখেন, 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, 50 কিলোমিটার্স পর্যন্ত সেটা কি করে, কাভারেজ দেয়। এখন যেহেতু 60 কিলোমিটার দূরে আর দুইটা স্ট্যান্ডার্ডের কথা বলছে, তাহলে এই যে ওয়াইম্যাক্স 50 থেকে মানে 60 কিলোমিটার পর্যন্ত বানানো সম্ভব। তাহলে অবশ্যই এই দুইটা যে আমাদের স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে, এখান থেকে ওয়াইম্যাক্স হচ্ছে তার নতুন যে অফিস খুলবে ডিস্টেন্সের যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি, সেখান থেকে সবচেয়ে বেস্ট হবে হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে আপনি কোশ্চেনটা কীভাবে সাজানো শুরু করবেন, অবশ্যই আপনি লিখবেন হেড অফিস এবং নতুন অফিসের মধ্যে যেহেতু দূরত্ব হচ্ছে 60 কিলোমিটারের কাছাকাছি, সেই ক্ষেত্রে এখানে ওয়াইম্যাক্স ব্যবহার করলে সবচেয়ে সুবিধাজনক। কারণ ওয়াইম্যাক্সের হচ্ছে কাভারেজ এরিয়া সবচেয়ে বেশি ওয়াইফাইয়ের থেকে। এইভাবে যদি আপনি কোশ্চেনটা লেখা শুরু করতে পারেন, আশা করা যায় অবশ্যই আপনি ভালো একটা মার্কস এখান থেকে ক্যারি করতে পারবেন। বাট আপনি যদি এই কাহিনীগুলো না বলে এখানে স্ট্যান্ডার্ড নিয়ে বলেন যে এই স্ট্যান্ডার্ডটা অনেক কিউট, দেখতে অনেক কিউট, তারপরে এই স্ট্যান্ডার্ডের মানটাও ভালো 1111, দারাজের যে অফারটা চলে 1111, তারপরে এরকম যদি কথাবার্তাগুলো লেখেন তাহলে ভাই কিন্তু মানে যতই লিখেন ভালো একটা মার্কস ওঠানো পসিবল না। তাহলে দেখেন, আমি হচ্ছে এখানে একটু দেখি যে আমাদের হচ্ছে অ্যান্সারগুলো কেমনে সাজানো যায়। তাহলে কোশ্চেনটা কিন্তু আমি হাইলাইট করে দিলাম যে আপনি কীভাবে করবেন। উদ্দীপকও কিন্তু অনেকটা আমরা বোঝার চেষ্টা করলাম। দেখেন এখানে ক নম্বর যে কোশ্চেনটা বলছে সেটা আমরা একটু হাইলাইট করি। যখন কোনো মোবাইল ফোন তার সার্ভিস অপারেটরের কাভারেজ এরিয়ার বাইরে থেকেও সর্বদা ডেটা সার্ভিস দিতে পারে তখন তাকে রোমিং বলে। রোমিং বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। মানে কি বলছে দেখেন, কোনো মোবাইল ফোন তার সার্ভিস অপারেটর কাভারেজ এরিয়ার বাহির থেকেও সর্বদা ডেটা সার্ভিস দিতে পারে। মানে প্রত্যেকটা মোবাইল ফোনের একটা কাভারেজ এরিয়া থাকে, কাভারেজ এরিয়া, যে এই কাভারেজটুকু সে সুন্দর মতো কাভার করতে পারে। ফর এক্সাম্পল দেখেন আমাদের যে সিম কোম্পানিগুলো, আপনি দেখবেন যে ঢাকায় আপনার টেলিটকেও খুব ভালো নেটওয়ার্ক পায়, বাট আপনি আপনার গ্রামের বাড়িতে গিয়ে যদি কখনো এরকম ফেস করেন দেখবেন যে টেলিটকে ভালো নেটওয়ার্ক পাচ্ছে না। তার মানে কি, তার মানে ওই দিকে টেলিটকের কাভারেজ এরিয়াটা খুবই দুর্বল, মানে ওইখানে ওই রকম নেটওয়ার্ক সিস্টেম নাই, বা হচ্ছে যে এলিমেন্টগুলো রাখা দরকার সেগুলো ওইভাবে নাই। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন টেলিটকের ওই দিকে কিন্তু কাভারেজ এরিয়া নাই, মানে কোনো এলিমেন্ট নাই, টাওয়ার নাই, তারপরে হচ্ছে কাভারেজের যে এলিমেন্টগুলো সেগুলো বসানো নাই। তারপরেও একেবারে যে বন্ধ হয় এরকম কিন্তু না ভাইয়া, একটু একটু হইলেও চলে। এই বিষয়টাই হচ্ছে রোমিং।
তার মানে আপনি কি করলেন, আপনার কাভারেজ এরিয়া মানে টেলিটকের যে কাভারেজ এরিয়া তার বাইরে আছেন, তারপরেও টেলিটক থেকে আপনি সার্ভিস পাচ্ছেন, হয়তো একটু কম পাচ্ছেন কিন্তু সার্ভিস একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এরকম না। তাহলে রোমিং জিনিসটা কি, রোমিং জিনিসটাও হচ্ছে এরকম যে আপনার মোবাইল ফোনের যে কাভারেজ একটা এরিয়া থাকে যে এইটুকুর ভেতরে থাকলে আমি ভালো একটা সার্ভিস দিতে পারবো, ভালো নেটওয়ার্ক পাবো। এর বাইরে থেকেও যদি আপনি হালকা কোনো সার্ভিসও পেয়ে থাকেন বা একটু কম হলেও যদি পেয়ে থাকেন, সেটাকেই বলা হয় ভাইয়া রোমিং বা রোমিংয়ের বিষয়। এবার খ নাম্বারটা দেখো কি বলছে, ক্যারেক্টার ডেটা বিটগুলোর আসা এবং শেষ বোঝাতে স্টার্ট এবং স্টপ বিট ব্যবহার করা হয়। ভাই আমি কিন্তু এটা আগেই আপনাকে বললাম যে ক্যারেক্টার ডেটা টাইপে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি করে, এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তথ্যগুলো যায়, প্রত্যেকটা ক্যারেক্টারের ভেতরে 8 বিট করে তথ্য থাকে, 8 বিট করে তথ্য থাকে প্রত্যেকটা ক্যারেক্টারের ভেতরে। এই 8 বিট যখন চলে যায়, এই 8 বিট যখন চলে যায় তখন স্টার্ট এবং স্টপ বিট নামক সিগন্যাল পাঠায় যে আমি এখন আমার আসা শেষ অথবা আমি এখন আসবো, এরকম একটা সিগন্যাল পাঠায়। এই সিগন্যালটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপগুলোর সিগন্যালটাকেই বলা হয় স্টপ এবং স্টার্ট বিট। এটাই হচ্ছে আমাদের মূলত কাহিনী। এবার দেখেন প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টার ডেটা বিটগুলোর শুরুতে একটি অতিরিক্ত স্টার্ট বিট যুক্ত করতে হয়। স্টার্ট বিট মানে যখনই আপনার হচ্ছে তথ্যগুলো আসবে তখন এরকম একটা এখানে কাহিনী ঘটে যে আসিতেছে, এরকম একটা বিট গিয়ে বলে আসে যে ভাই আপনি রেডি হন, এখানে কিন্তু আপনার মেহমান আসবে, মানে তথ্যগুলো আসবে, এটা বোঝায়। এই স্টার্ট বিট পেলে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে ক্যারেক্টার ডেটা বিটগুলো আসা শুরু হয়েছে। একই কথা, এই যে আগে গিয়ে কি করে সংবাদ দিয়ে আসে যে ভাই আপনি এখন সুন্দর মতো রেডি হয়ে থাকেন, আসিতেছে মেহমান, এই হচ্ছে বিষয়টা। এবার দেখো তারপরে কি হয়, ক্যারেক্টার ডেটা বিটগুলো স্থানান্তরিত হওয়ার পর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু একটা স্যাড সং এখানে তৈরি হয় যে এখানে হচ্ছে অনেক দিন ছিল আমার বাসায় তারপরে চলে যাচ্ছে। এটাও বোঝানোর জন্য আমাদের কি করতে হয়, দুটি স্টপ বিট পাঠাতে হয় যে আমার তথ্যগুলো এখান থেকে চলে যাওয়া শেষ, যা দেখে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে আমার তথ্যগুলোর বিটগুলো আসা শেষ হয়েছে। তাই অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহার করা হয় মূলত তথ্যগুলো কখন আসা শুরু হলো কখন এটা চলে গেল, এটা বোঝানোর জন্য মূলত স্টার্ট এবং স্টপ বিট বোঝানো হয়। এই হচ্ছে ভাইয়া বিষয়টা। এবার দেখেন আমাদের গ নম্বর যে কোশ্চেনটা বলছে, গ নম্বর কিন্তু আপনি উদ্দীপক থেকেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে চতুর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজ সেটার মানে ল্যাঙ্গুয়েজ না, চতুর্থ প্রজন্মের যে মোবাইল ফোন সেটার বিষয়ে কথা বলা হয়েছে। দেখেন এখানে গ নম্বর বলছে উদ্দীপকের জনাব মামুন যে মোবাইল ফোন ব্যবহার করেন সেটি হলো চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। এখন তুমি বলতে পারো যে ভাই আমি এটা কিভাবে বুঝলাম, এই যে এলটিই লং টার্ম ইভ্যালুয়েশন এটা দেখে আমরা বুঝতে পারছি। এলটিই, এই এলটিইটা কার ভেতরে ঘটে, সেটা হচ্ছে চতুর্থ জেনারেশন মোবাইল ফোনের ভেতরে ঘটে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখেন এর গতি তৃতীয় প্রজন্মের মোবাইলের চেয়ে প্রায় 50 গুণ বেশি, অবশ্যই বেশি হবে, কারণ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যখন যায় তখন তার বেনিফিট বা সুবিধাগুলোও কিন্তু বেশি হয়, আগের জেনারেশনের থেকে পরের জেনারেশনের ফোনগুলোর সুবিধা বেশি হয়। ফর এক্সাম্পল আপনাকে যদি একটু বলি, আপনি কিন্তু 2G দিয়ে ভালো ভিডিও বলতে পারেন, দেখতেই পারতেন না, মানে 2G দিয়ে বড় জোর অডিও কল মানে অডিও কলে কথা বলা সম্ভব হইতো। এরপরে যখন 3G চলে আসলো, দেখেন থার্ড জেনারেশন, তখন কিন্তু আপনি মোটামুটিভাবে কথাও বলতে পারতেন, ভিডিও দেখতে পারতেন। এবার যখন আপনার 4G চলে আসলো তখন কিন্তু আপনি 4K ভিডিও দেখতে পারেন, একেবারে যে এইচডি যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারেন, অনায়াসে কথাও বলতে পারেন। এরকম ডে বাই ডে আমাদের জেনারেশনগুলো বাড়বে, বৃদ্ধি পাবে, সেই সাথে সুযোগ সুবিধাগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। এবার দেখো চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো, এটাই আসলে বলছে যে জনাব মামুন সাহেব যেই মোবাইল ফোনটা ব্যবহার করে, যেই জেনারেশনের মোবাইল ফোনটা ব্যবহার করে সেটা সম্পর্কে, সেটার বৈশিষ্ট্য সম্পর্কে একটু লিখো। তো আমাদের অবশ্যই লিখতে হবে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে আগের যে জেনারেশন, তৃতীয় এবং দ্বিতীয় জেনারেশন, সেখানে কিন্তু সার্কিট সুইচিং ছিল বা প্যাকেট সুইচিং ছিল, সেটা পরিবর্তন ঘটিয়ে কি করা হয়েছে, ইন্টারনেট প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে। তাহলে এই লাইনটা একটু ভালো মতো মুখস্থ করবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। তারপরে দেখেন চতুর্থ প্রজন্মের যে মোবাইল ফোন সেখানে এলটিই ঘটে, এলটিই মানে লং টার্ম ইভ্যালুয়েশন, স্ট্যান্ডার্ডের অনুসরণ ঘটে। তারপরে দেখেন আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যায়। আলট্রা ব্রডব্যান্ড মানে হচ্ছে যেটার স্পিড তুলনামূলক অন্য ব্রডব্যান্ড থেকে সবচেয়ে বেশি,
তারপরে দেখো যে ডেটা স্থানান্তর রেট সর্বোচ্চ 20 Mbps, মানে প্রত্যেক সেকেন্ডে আপনি 20 মেগাবাইট করে তথ্য আদান প্রদান করতে পারবেন এই 4G যে মোবাইল ফোনগুলো আছে সেটার মাধ্যমে। আবারও বলি, দেখেন কি করতে পারবেন, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে প্রত্যেক সেকেন্ডে আপনি 20 Mbps বা 20 মেগাবাইট তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাইতে পারবেন। তারপরে দেখো তারপরের যে আমাদের অপশনটা বলছে এটা একটু দেখি। দেখো এরপরেটা যে ত্রিমাত্রিক মানে 3 ডাইমেনশনের ব্যবহারিক প্রয়োগ ঘটে, মানে এখানে আমরা 3D টাইপের মুভিগুলো দেখতে পারবো, মানে 4 জেনারেশন ল্যাঙ্গুয়েজের 4 জেনারেশন মোবাইল ফোনের যে বিষয়গুলো আছে। তারপরে দেখেন উন্নত মানের হাই ডেফিনেশন মোবাইল টিভি দেখারও উপযোগী হচ্ছে এটা, বাট 4K দেখা যাবে না। মানে 4K দেখতে হলে আপনার 5 জেনারেশনের যে মোবাইল ফোনগুলো আছে সেটাতে আপনার মানে কানেক্ট থাকতে হবে। আবারও বলি, এটা দিয়ে কিন্তু হাই ডেফিনেশনের মোবাইল টিভি দেখা যাবে, বাট 4Kর যে আমাদের মুভিগুলো সেটা কিন্তু আমরা 4 জেনারেশন যেই মোবাইল ফোনগুলো আছে সেটার মাধ্যমে দেখতে পাবো না। এটা হচ্ছে একটা ব্যাড সাইড বলতে পারো। এই হচ্ছে আমাদের যে সুবিধাগুলো, মানে আমাদের হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলো থেকে এই বেনিফিটগুলো আমরা পেতে পারি, অথবা হচ্ছে এই সুবিধাগুলো নিতে পারি। এবার দেখো ঘ নম্বর কোশ্চেনটা আসলে কি বলছে ভাইয়া। ঘ, হেড অফিস এবং নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে এই দুইটা স্ট্যান্ডার্ড ব্যবহার করছে। এই দুইটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে যার একটার নাম হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে ভাইয়া ওয়াইফাই, এটার নাম হচ্ছে ওয়াইফাই, আর এটার নাম হচ্ছে ওয়াইম্যাক্স, এটার নাম হচ্ছে ওয়াইম্যাক্স এটা। তো এখন এটা আমার মানে নতুন যে ওনা হচ্ছে অফিসটা তৈরি করবে মিস্টার মামুন সাহেব, সেখানে হচ্ছে এই একটা অফিস থেকে আর একটা অফিসের দূরত্ব ভাইয়া 60 কিলোমিটার। 60 কিলোমিটার, একটা অফিস থেকে আর একটা অফিসের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। তো সেই ক্ষেত্রে আমি দূরত্বর দিক বিবেচনা করলে আমি বলতে পারি অবশ্যই সেখানে ওয়াইম্যাক্স বা এই স্ট্যান্ডার্ডটা বেটার, যেটা হচ্ছে 802.16, 802.16 এই যে আমাদের পয়েন্টটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার দেখো এটার যদি আমরা একটু ডিটেলস বলতে চাই তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে 802 পয়েন্ট বা ওয়াই ম্যাক্সই কেন গুরুত্বপূর্ণ। দেখেন যদি এটা একটু দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে যে বিষয়গুলো লিখছি সেটা হলো, দেখো এখানে এই স্ট্যান্ডার্ড হলো ওয়াইফাই, মানে ডিটেলস আর কি বলছে যেগুলো আমি এখানে আগেই আপনাদের বলে রাখছি। আর তারপরে হচ্ছে এটি হলো দ্রুত গতির জনপ্রিয় একটা নেটওয়ার্কিং ব্যবস্থা। ওয়াইফাইও অনেক জনপ্রিয়, মানে এমন না যে ওয়াইফাই হচ্ছে খুব বাজে একটা সার্ভিস দেয় এমন না, এটা কিন্তু অনেক জনপ্রিয়, বাট দূরত্বের দিক চিন্তা করলে সেটা ওয়াইম্যাক্সটা হচ্ছে বেটার। দেখেন যা অল্প দূরত্বে একাধিক ডিভাইসকে সংযুক্ত করে তারবিহীন মাধ্যমে, এটা হচ্ছে ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য। তারপরে দেখো এ প্রযুক্তিতে ডেটা ট্রান্সমিট করে, এর কাভারেজ এরিয়া সাধারণত 50 থেকে 300 মিটার। দেখো ভাইয়া এটার মানে কাভারেজ এরিয়া বা সীমাবদ্ধটা হচ্ছে 50 থেকে 300 মিটারের ভেতরে আপনাকে কি করবে, ভালো একটা নেটওয়ার্কিং সিস্টেম প্রোভাইড করবে। এর অন্যতম সমস্যা হলো এর সীমিত কাভারেজ এরিয়া। ওয়াইফাইয়ের অন্যতম সমস্যা হচ্ছে সীমিত একটা কাভারেজ এরিয়া, যে কাভারেজ এরিয়ার বাইরে গিয়ে সে তথ্য আদান প্রদান করতে পারে না। তারপরে কি নির্দিষ্ট এলাকা ছাড়া এর কাভারেজ এরিয়া পাওয়া যায় না। অন্যদিকে যেই স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে 802.16, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। দেখেন ভাইয়া এটা হচ্ছে ওয়াইম্যাক্স, তাহলে ওয়াইম্যাক্সের কাভারেজ এরিয়া হচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড প্রবাবিলিটি, তারপরে ফর মাইক্রোওয়েভ। এবার দেখো অ্যাক্সিস, এটা হচ্ছে আধুনিক উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, তারপরে যা তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা প্রদান করে। এটার কাভারেজ এরিয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এটার কাভারেজ এরিয়া হতে পারে, তবে শর্ত সাপেক্ষে এর কাভারেজ এরিয়া 60 কিলোমিটার পর্যন্ত বানানো সম্ভব। যেহেতু 60 কিলোমিটারের কথা বলছে যে বানানো সম্ভব, আর আমাদের যেহেতু নতুন মামুন সাহেবের নতুন অফিস এবং পুরাতন যে হেড অফিস এটার মাঝের দূরত্বও কিন্তু 60 কিলোমিটার, সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে এই দুইটা স্ট্যান্ডার্ডের ভেতরে যেটা ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। এই জন্যই বলা হয় উপরে উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে আমরা পাই যে দুইটা স্ট্যান্ডার্ডের ভেতরে ওয়াইম্যাক্সের যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যেহেতু কাভারেজ এরিয়া বেশি এবং মামুন সাহেবের যেটা দরকার, যে কাভারেজ এরিয়া যতটুকু দরকার সেটার সাথে পারফেক্ট, সুতরাং এই দুইটা স্ট্যান্ডার্ডের ভেতরে আমাদের হচ্ছে ওয়াইম্যাক্সের যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে সবচেয়ে বেটার। এই হচ্ছে আমাদের অ্যান্সারটার যে আমাদের ফর্মুলা, বা এইভাবে লিখলেই আশা করা যায় তুমি 100% এখান থেকে আউট অফ 10 পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।